আজ আমি দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আমার বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে মেঘের গায়ে জেলখানা এই নিবন্ধটি পড়াব। মেঘের গায়ে জেলখানা এই নিবন্ধটি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় সম্পাদিত রংমাশাল পত্রিকায় ছোটদের উপযোগী করে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এই নিবন্ধটি লেখক সুভাষ মুখোপাধ্যায় তার আমার বাংলা গ্রন্থের অন্তর্ভুক্ত করে প্রকাশিত করে। মেঘের গায়ে জেলখানা নিবন্ধটি বক্সা পাহাড়ের পাহাড়ি সৌন্দর্য ও সেখানে অবস্থিত জেলখানার বর্ণনায় পূর্ণ। মূলত প্রাবন্ধিকের বক্সার জেলখানায় পৌঁছনো ও জেলখানার দর্শনের নানা রকম তথ্যে পূর্ণ এই নিবন্ধটি। মেঘের গায়ে জেলখানা, বিশ্বাস হয় না? দেখে এসো বক্সায়। হাওড়া থেকে ট্রেনে উঠলে 3 দিন 3 রাত্রির পথ। ঢিকোতে ঢিকোতে যাবে প্যাসেঞ্জার ট্রেন, থামবে সাহেবগঞ্জে। যেতে যেতে চোখে পড়বে সাঁওতাল পরগনার বেটেখাটো পাহাড়। বুঝতেই পারবে না কখন ছাড়িয়ে এসেছো বাংলাদেশ। সাহেবগঞ্জ থেকে ট্রেন বদলিয়ে সক্রিগলি ঘাট, পাড়ানির স্টিমারে সেখান থেকে মণিহারি ঘাট। ঢেউ দেখে ভক্তি হবে এমন গঙ্গা। রাত্রির স্টিমারে সার্চলাইটের আলোয় হঠাৎ দেখবে এক আশ্চর্য কাণ্ড। ওপারের উঁচু বাঁধের ওপর আলো পড়তেই একটা ধবধবে সাদা লাইন ছত্রভঙ্গ হয়ে গেল। যতটুকু আলো ঠিক ততটুকু জায়গা জুড়ে দেওয়ালির পোকার মতো ঝাঁকে ঝাঁকে উড়ছে সাদা বক না বলাকা। বলাকা মানে হচ্ছে বকের শাড়ি। সার্চলাইটের কড়া আলোয় ওরা ভেবেছে বুঝি সকাল হয়ে গেল। এমনি করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ভিড়ল মণিহারি ঘাটে। তল্পি তল্পা নিয়ে হুড়মুড়িয়ে আবার ট্রেনে ওঠো। পূর্ণিয়ার ভেতর দিয়ে যেতে যেতে কখন দেখবে আবার বাংলাদেশে পৌঁছে গেছো। তুমি যেখানেই যাও বাংলাদেশ তোমাকে টেনে নেবেই। এই যে সান্তালবাড়ি বা বক্সা জেলখানায় পৌঁছনোর যে যাত্রাপথের বর্ণনা, সেটা আমাদের প্রশ্ন হিসেবে উত্তর তৈরি করতে হয়। এবার দেখি আমরা। মেঠো রাস্তার ওপরে কাতারে কাতারে চলেছে মানুষ। মাথায় রং বেরঙের পাগড়ি, গরুর গাড়ির ছোঁয়ের ওপর লাল নীল কাগজের নিশান। আকাশে ঠেলে উঠেছে চাকার তাড়ানো ধুলো। ছোট্ট ছোট্ট পিলে মোটা ছেলেদের হাতে তালপাতার ভেঁপু। মেলা থেকে তারা ফিরছে। একটু এগুলেই তা বোঝা যায়। স্টেশনের কাছেই একটা মাঠে চঞ্চনে রোদ্দুরে যত দূর দৃষ্টি যায় শুধু ছাতি আর ছাতি। উবু হয়ে বসা আড়ালের মানুষগুলোকে দেখা গেল না। একটা কিছু তামাশা হচ্ছে সেখানে। চারপাশে তাঁবু পড়েছে, গম গম করছে সারা তল্লাট। দিন গিয়ে রাত, রাত গিয়ে দিন। হিমালয়ের কোলের কাছে ঘেঁষে এলো রাস্তা। বর্ষায় পাহাড়ের গা বেয়ে ঢল নামে। জলের তোড়ে ভেসে যায় বড় বড় পাথর আর নুড়ি। শীতকালে জল শুকিয়ে গেছে। ঢালু মাটিতে জেগে রয়েছে চিত্র বিচিত্র বড় বড় পাথর আর নুড়ি। স্টেশনগুলোর মজার মজার নাম তিব্বতীদের দেওয়া। এককালে বাঘের উপদ্রব ছিল, নাম তাই বাগডোগরা। হাতির অত্যাচার ছিল, তাই হাতিঘিসা। শিকারের ভালো জায়গার নাম নকশালবাড়ি। এই যে যাত্রাপথ, তা কিন্তু বহু বছর পূর্বের। এখনকার বর্তমানে যাতায়াত ব্যবস্থা, উন্নত যাতায়াত ব্যবস্থার সঙ্গে যার কোনো মিলই নেই। মাঠের মধ্যে ছোট্ট শহর শিলিগুড়ি। চারিদিকে পাহাড়তলির অরণ্য, তরাইয়ের গভীর জঙ্গল। তার মাথার উপর ঢেউয়ের মতো চলে গেছে একটার পর একটা পাহাড়। শিলিগুড়ি পেরিয়ে একটু ডান দিকে ঠিকরে গেল রাস্তাটা। সামনেই একটা লম্বা যেমন তেমন কাজ চালানো গোছের পুল। নিচ দিয়ে গেছে খরস্রোতা তিস্তা। লেপচারা বলে রংতু বা সিধা নদী। বড় বড় পাথরের আর প্রকাণ্ড গাছের গুঁড়ি খড়কুটোর মতো ভেসে চলেছে তার ক্ষুরোধার জলে। যেতে যেতে ছোট্ট একটা নেহাত নগণ্য স্টেশনে গাছপালার ভেতর দিয়ে আকাশের কপালের কাছটায় সোনার টায়রার মতো ঝলমল করে উঠল। কি ওটা? একদল চেঁচিয়ে উঠল, কাঞ্চনজঙ্ঘা। সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়। সেদিকে তাকিয়ে চোখের পলক পড়তে চায় না। যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে সেই দৃশ্য। সত্যি অপূর্ব দৃশ্য কাঞ্চনজঙ্ঘার। এখানে তার কথাই বলা হয়েছে। গাড়ি এসে থামে রাজা ভাত খাওয়ায়। স্টেশনের গায়ে চায়ের ছোট্ট দোকান।
মেটে মেটে কাঁচের গেলাস, গেলা যায় না এমন বিশ্রী চা, তারই দাম 2 আনা। বাইরের উটকো লোক কাজেই দাও মেরে নেবে। হঠাৎ দোকানদারির মুখের দিকে তাকিয়ে দেখবে ঠোঁটে আলতার রং, কামানো মুখে পেন্টের দাগ আর চোখে টানা কাজল, চোখে মুখে রাত জাগার সুস্পষ্ট ছাপ। জিজ্ঞেস করতে হবে না, সে নিজেই বলবে, কাল আমাদের এখানে থিয়েটার ছিল কি না, আমাকে আবার ধরেছিল ফিমেল পার্ট ধরবার জন্য। মরণ, এই হাড়গিলে চেহারায় আবার ফিমেল পার্ট, কিন্তু 2 মিনিটেই ভাব হয়ে যাবে লোকটার সঙ্গে। বাড়ি তার যশোরের কোনো একটা গাঁয়ে, দেশভাগ হবার পর হা ঘরে হয়ে ঘুরতে ঘুরতে এখানে এসে ঠেকেছে। ছোট্ট জায়গা, হয় রেল নয় চা, আর কাঠের চালানির কারবারের সঙ্গে জড়ানো এখানকার জীবন। খেলা নেই, সিনেমা নেই, মাঝে মাঝে ম্যারাপ বেঁধে শখের থিয়েটার, যা একটু আধটু বৈচিত্র্য। এটাই একমাত্র মনোরঞ্জনের উপায় লোকের। যতদূর চা বাগান ততদূর পিচ ঢালা মোটরের রাস্তা, সামনে ধোঁয়ার মধ্যে দেখা যায় কালো কালো কবন্ধের মতো পাহাড়। কবন্ধ মানে মুন্ডহীন দেহ। মিলিটারির মেজাজে হু শব্দে চলবে ট্রাক, মনে হবে এই বুঝি হুমড়ি খেয়ে পড়বে পাশের হাঁ করা গড়ানো জমিতে। যেতে যেতে দুপাশে চায়ের সবুজ পাতি, বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলি কামিনেরা, মুখের হাজার রকমের গড়ন, কেউ সাঁওতাল, কেউ ওরাও, কেউ কোচ, কেউ পলিয়া। তার মানে এরা সব নানা রকম উপজাতির মানুষ। পুরুষদের হাঁটুর নিচে কারোর কাপড় নেই, কারো কারো খালি গায়ে শুধু একটা সরু নেংটি, পাতা দিয়ে ছাওয়া ছোট্ট ছোট্ট ঘর, কোনো রকমে মাথা গুজে থাকে, শুকনো শুকনো মুখ, সরু পাটকাঠির মতো শরীর। তার মানে অভাব বা দারিদ্র্য তাদের নিত্য সঙ্গী। মাঝে মাঝে সাহেবদের রংচঙে বাংলো, সামনে কেয়ারি করা ফুলের বাগান, দেউড়িতে দাঁড়ানো ছকছকে ঝকঝকে তকতকে আনকোড়া নতুন গাড়ি। হঠাৎ তোমার চোখ বড় বড় হয়ে যাবে, ইংরেজরা এদেশ ছেড়ে আজও যায়নি। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন সংবাদপত্রের কাজের সূত্রে লেখক, তাই এই কথা বলছেন। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে তিনি জানেন, কিন্তু হঠাৎ যেন ভুল হয়ে যায় এই সমস্ত বাংলো দেখে। ভাবতে ভাবতে জানতেই পারবে না কখন তুমি পার হয়ে এসেছো চা বাগানের চৌহদ্দি। হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে রাস্তার দিকে চোখ পড়বে তোমার। পিচ নয়, খানাখন্দে ভর্তি মাঠ, ভাঙা রাস্তা, অসংখ্য ছোট ছোট কাঠের সাঁকো, কোনো দিকে পরোয়া নেই, তারই ওপর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে ট্রাক। ভয়ে প্রাণ শুকিয়ে যাবে। তারপর বলা নেই কওয়া নেই, হঠাৎ তোমায় ঢেকে দেবে ডুয়ার্সের বাঘ ডাকা অরণ্য, দুপাশের গভীর শালবন, গা ছমছম করা নির্জন ছায়াচ্ছন্ন রাস্তায়। এখানে চেঁচিয়ে মরে গেলেও কেউ জানবে না। যত দূর দৃষ্টি যায়, না মানুষ না বসতি, জঙ্গল যেন ফুরোতে চায় না। দূরে পাহাড়ের যে মাথাটা দেখা যাচ্ছিল সেটা আর চোখে পড়ছে না। রাস্তার দিকে তাকাতেই দেখা গেল মাটি নয় আর, কেবল বড় বড় পাথর আর নুড়ি। সামনে গন্ডারের পিঠের মতো কালো একটা দেওয়াল। রাস্তাটা ক্রমেই ওপরের দিকে উঠছে, তার মানে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে। আর মোটরের ইঞ্জিনে কানে তালা ধরানো একটা প্রচণ্ড গোঁগো আওয়াজ ক্রমেই পঞ্চমে চড়ছে। একটু পরেই বোঝা গেল আমরা আর সমতলে নেই, পাহাড়ের গা বেয়ে উঠছি। খানিকটা ওঠার পর তারের বেড়া দিয়ে ঘেরা একটা জায়গায় এসে হঠাৎ ইঞ্জিনটা একেবারে চুপ করে গেল। গাড়ি যাবে না আর। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তাল বাড়ি। হ্যাঁ, এটা তুলেও কিন্তু প্রশ্ন আসে, এই লাইনটি তুলে, যে এই যে সান্তাল বাড়ি পর্যন্ত আসার যে যাত্রাপথের বর্ণনা, এখানে এসে লেখকের অভিজ্ঞতা, এগুলো নিয়ে উত্তর লিখতে হয়। সামনে সশস্ত্র পুলিশের ফাঁড়ি, এখান থেকে বক্সা আরও 2 মাইল চড়াই উজিয়ে যেতে হবে। ততক্ষণে তোমাকে ছেঁকে ধরেছে ময়লা আলখাপ্পা একদল ভুটিয়া ছেলে মেয়ে। তোমার ভারী ভারী বাক্স বিছানাগুলো তারা বয়ে নিয়ে যাবে। তাদের চেহারার দিকে তাকালেই বুঝবে অসম্ভব গরিব তারা। 3-4 বছরের রোগা পটকা ছেলে মেয়েদের কাঁধে ক্যানিস্তারার টিন, তার মধ্যে করে তারা মহাজনদের সওদা বয়। সারাদিন মোট বয়ে যা পায় তাতে পেটের খিদেটাও ভালো করে মেটে না। হাড় লিকলিকে শরীরের মধ্যে শুধু পায়ের ডিমগুলো যায় একটু মোটা। অনটন যাদের নিত্য সঙ্গী, তাই শিশুশ্রম পরবর্তীকালে নিষিদ্ধ হলেও এখানে এরা পরিশ্রম করে তবেই পেটের ভাত জোগায়। এবার পরের অংশ দেখি। থাকে ওরা পাহাড়ের অনেকখানি উঁচুতে ছোট ছোট গাঁয়ে, খুব কষ্ট করে বেঁচে থাকতে হয়। গাঁগুলোতে লোকও তাই খুব কম। একটু সুযোগ পেলেই পুরুষেরা সব কাজ নিয়ে চলে যায় পুলিশ কিংবা পল্টনে। যারা পড়ে থাকে তারা কেউ ছুতোর মিস্ত্রি, কেউ কাঠুরিয়া, কেউ ঘরামি, কেউ মোট বাওয়ার কাজ করে। এবার এক পাহাড় ছেড়ে আরেকটা পাহাড়ে উঠতে হবে। খানিকটা জঙ্গলের রাস্তা,
পাহাড়ের এক একটা খাঁজের কাছে গিয়ে ঘুর রাস্তায় আড়াআড়ি গেছে সোজা রাস্তা, চোর বাটো, উঠতে উঠতে হাঁপ ধরে যায়। এটা শর্টকাট আমরা বলতে পারি। খানিকটা উঠে রাস্তায় একটা বাঁক ঘুরতেই কানে আসে ঝিরঝির শব্দ। একটানা নিস্তব্ধতার পর হঠাৎ চমকে যেতে হয়। দেখা না গেলেও কাছেই কোথাও ঝর্ণা আছে। এতক্ষণ একটা পাখির ডাক পর্যন্ত শোনা যায়নি। ঝর্ণার জল যেখান দিয়ে গেছে তার ওপর দিয়ে কাঠের একটা পুল। পুল পার হয়ে খানিকটা এগিয়ে দু একটা কাঠের ঘর দেখা গেল। ডাকঘর, জলকল আর বন বিভাগের অফিস। ডুয়ার্সের জঙ্গল, তাই বন বিভাগের অফিসও সেখানে রয়েছে। একটা ছোট্ট খোলা মাঠের ঠিক আগে তেমাথায় এসে হারিয়ে গেল সেই রাস্তা। একটা রাস্তা উঠে গেল সামনে জয়ন্তী পাহাড়ে, অন্য রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেল ভুটান পাহাড়ের গা বেয়ে সোজা তিব্বতের দিকে। মাসখানেকে যাওয়া যায় লাসা। লাসা হচ্ছে তিব্বতের রাজধানী। ডান দিকে কাঁটাতারে ঘেরা জেলখানার চৌহদ্দি। গেটের সামনে চৌকি দিচ্ছে বন্দুকধারী সেপাই। এই জেলখানার কথাই এখানে বলা হয়েছে। হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে দেখবে কুয়াশার মতো কালো পর্দায় সমস্ত দিক ঢেকে গেল। সামনের লোকটাকেও আর দেখা যাচ্ছে না। মুহূর্তে আবার সব পরিষ্কার, যেন কোনো জাদুকরের খেলা। ও কিছু নয়, মেঘ অনবরত আসছে আর যাচ্ছে। এই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বক্সার জেলখানা। তার মানে উঁচু পাহাড়ে মেঘের আনাগোনা, মাঝে মধ্যেই মেঘ চারিদিক ঢেকে দিচ্ছে, তখন অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। এইরকম একটা ছায়াময় পরিবেশেই বক্সার জেলখানা। সমুদ্রের পিঠের উপর 8 মাইল লম্বা একটা কাঠের পোল যদি সোজা করে দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তার মাথা বরাবর হবে জেলখানা। তার মানে বক্সার জেলখানার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8 মাইল। কাঁটাতারের বেড়া পেরিয়ে সবুজ ঘাস আর কাপড়ে মেশা ছোট্ট মাঠ। মাঝখানে মাঝখানে মাথা উঁচু করা সাদা সাদা আখাম্বা পাথর। বেড়ার পূব দিকে জয়ন্তী পাহাড়ে যাবার রাস্তার ছোট্ট একটা কাঠের পুল। তার নিচ দিয়ে গেছে একটা শুকনো ঝর্ণা। জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান, একটা হাঁটুর ওপর। মাঠের গা দিয়ে উঠেছে পাথরের সিঁড়ি। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে ঠিক তার মুখে বড় একটা লোহার ফটক। ছোট্ট একটা গেট খুলে যাবে, তার ভেতর দিয়ে মাথা বাঁচিয়ে হেঁট হয়ে ঢুকতে হবে। বাঁ দিকে জেলের অফিস, সেপাইদের ব্যারাক, চুনোপুটিদের কোয়ার্টার। চুনোপুটি মানে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ যারা কয়েদি বলছি, কম গুরুত্বপূর্ণ যারা কর্মচারী। 3 ফটক পেরিয়ে তবে জেলের অন্দরমহল। এই জেলখানার একটা বর্ণনা আমাদের করতে হবে। হঠাৎ দেখবে তোমার সামনে আকাশ ছাড়া আর কিছু নেই। কাঁটাতারে বেঁধা হলেও তবু তো আকাশ। আকাশের আরেক কোণে দেখবে পাহাড়ের একটা হাঁটুর ওপর এক একটা গাছ তার মরা ডাল নিয়ে দাঁড়িয়ে। পাহাড়ের 3টে খাঁজ, সারি সারি ঘর, প্রত্যেকটা খাঁজে। এই বর্ণনাটা খুব ভালো করে আমাদের করতে হবে। পুরো পাথরের দেওয়াল, রং করা কাঠের ছাদ, ছাদের কাছ বরাবর গড়া দাঁটা গরুর চোখের মতো জানালা, ডবল দরজা, মোটা কাঠের আর পেটা লোহার। সামনে কাঁটাতারে ঘেরা ছোট্ট ছোট্ট উঠোন। ভেতরে যত কাঁটাতার আছে সমস্ত এক করলে লম্বায় কয়েক মাইল হবে। আঁকা বাঁকা অনেকগুলো রাস্তা। দিনের বেলায় আলো ঝুলানোর পোস্টগুলো দেখলে ঠিক মনে হবে ফাঁসির মঞ্চ। দেওয়ালের বাইরে 100 হাত অন্তর উঁচু করে তৈরি সেন্ট্রি বক্স, মানে সেপাইদের দাঁড়ানোর একটা জায়গা, যেন তারা নজরদারি চালাতে পারে। তার উপর দাঁড়িয়ে দিন নেই রাত নেই পাহারা দেয় বন্দুকধারী সেপাই। বক্সা বন্দি শিবির দেখতে অনেকটা হিটলারের জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। আর জেল বলতেই মনে পড়ে আলিপুর, প্রেসিডেন্সি কিংবা দমদমের কথা। প্রথম যারা সাজা খাটে তাদের জন্য আলিপুর নিউ সেন্ট্রাল। যারা বাস্তুঘুঘু মানে যারা পাকা অপরাধী, জেলের ভাষায় যাদের বলে বি ক্লাস, তাদের জেল প্রেসিডেন্সি। প্রকাণ্ড একটা চাবির রিং গলায় ঝুলিয়ে একটা দাড়িওয়ালা সেপাই কেবলই চরকির মতো ঘুরছে। একবার এ গেট খুলছে, একবার ও গেট। রাম 2 3 বলে লোক ঢোকাচ্ছে আর বার করে দিচ্ছে। পাছে ভুল হয় তাই 2বার 3বার করে গুনছে। মানুষগুলো যেন তার কাছে অঙ্কের এক একটা চিহ্ন ছাড়া কিছু নয়। ভেতরে ঢুকেই দেখবে দেওয়ালের গায়ে ছাপার মতো হরফে লেখা অনেকগুলো পোস্টার। গির্জার সামনে যেমন মথিলিখিত সুসমাচার লেখা থাকে, তেমনি তাতে লেখা আছে চুরি করা মহাপাপ। ছোট কলকেই চোখ রাঙিয়ে সাধুচরণ সেদিকে তাকায় আর হাসে। এই লাইন তুলেও কিন্তু আমাদের প্রশ্ন আসে। সাধুচরণকে, তার অতীত জীবন, তার বর্তমানে তার পরিস্থিতি, এইসব।
ছেলের নাম রাখার সময় সাধুচরণের বাপ কি ভাবতে পেরেছিল তার ছেলেটা বড় হয়ে এমন করে নাম হাসাবে? গায়ে মাংস নেই সাধুচরণের, বছর 50 বয়স। জয়নগরের কাছে এক অজ গায়ে তার বাড়ি। জয়নগর দক্ষিণ 24 পরগনা, সেই দক্ষিণ 24 পরগনা থেকে তাকে নিয়ে আসা হয়েছে বক্সার জেলখানায়। ছেলেবেলায় বাপ মা মরে যায়, আত্মীয়দের বাড়িতে জায়গা হয়নি, পেটের জ্বালায় ছিচকে চুরি শুরু করে। হাতে নাতে ধরা পড়ে জেল হয়, জেল থেকে বেরোয় পাকা সিঁদেল চোর হয়ে। তারপর থেকে কতবার যে জেলে এসেছে তার ইয়ত্তা নেই। মাঝে একবার মন হয়েছিল ঘর সংসার করার, চোরাই পয়সায় কিছু জায়গা জমিও কিনেছিল, বিয়ে করেছিল, একটা ছোট্ট ছেলেও আছে তার। কিন্তু ইচ্ছে থাকলেও তাকে ভালো থাকতে দেয়নি রোজ রাত্রিরে প্রহরে প্রহরে চৌকিদারের খবরদারি। যেখানে যা কিছু হোক থানায় সাধুচরণের ডাক পড়বে। মোটা রুলের গুঁতো খেয়েও রেহাই নেই, গাঁটের কড়িও বেশ কিছু খসাতে হবে। মিছিমিছি এই জ্বালাতন পোড়াতনের চেয়ে চুরি করে জেলের ভাত খাওয়াই ভালো মনে করেছে সেই। তার মানে সে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে ফিরতে চেয়েছিল, কিন্তু এই সামাজিক পরিস্থিতি তাকে ভালো হতে দেয়নি। কারণ সে যে চোর এরকম একটা ছাপ্পা তার ওপর পড়ে গেছিল। সেই জন্য যেখানে যা চুরি হবে, যা অপরাধ হবে, সবাই মনে করতো যে সাধুচরণই বোধহয় এর জন্য দায়ী। তাই সাধুচরণ সমাজের মূল স্রোতে ফিরতে চাইলেও সমাজ তাকে ফিরতে দেয়নি। তাই সে কিন্তু অপরাধের পথই বেছে নিয়েছে। তবে ছেলেটার জন্য আজকাল বড্ড মন কেমন করে। তাছাড়া শুকনো পড়ে আছে অতটা জমি। ছেলের নাম বিষে। গাঁয়ের লোক ঠাট্টা করে বলে চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। দেখো, বাবা যেরকম বা জনক যেরকম, যে তার জন্মদাতা, তার সন্তান যে সেরকমই হবে এরকম কোনো মানে নেই। কিন্তু এই সমাজ এই রকমই ভাবনা চিন্তা করে। তাই সাধুচরণ চোর, তাই তার ছেলে যে ভালো পথ অবলম্বন করতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এটা কেউ ভাবতেই পারে না। তাই শখ করে যে বিষে নাম রেখেছিল সাধুচরণ, তাকে তারা বিষে ডাকাত বলেই পরিচালিত করেছে। ইয়ার্ডে ইয়ার্ডে ভাগ করা জেলখানা। সেপাই কয়েদিরা ইয়ার্ডকে বলে খাতা। 7 খাতার নিচে কিলবিল করছে পঙ্গপাল। জেলের ভাষায় ছোকরা ফাইল। কেউ ছিঁচকে চোর, কেউ পকেটমার। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এরা যাদের কথা এবার বলা হলো, এরা হচ্ছে অনভিজ্ঞ, অপেক্ষাকৃত অনভিজ্ঞ নাবালক যারা কয়েদি। এরা বয়সে সাধুচরণের থেকে ছোট। সাধুচরণ এই বয়সটা ফেলে এসেছে, তাই এদের পক্ষে সাধুচরণ হলো অতীত। এরা হলো সাধুচরণের অতীত। এরা হলো মানে এই ছোট ছোট কয়েদিরা হলো সাধুচরণের অতীত, ফেলে আসা জীবন। আর সাধুচরণের মতো এরা হবে ভবিষ্যতে, তাই এরা হলো সাধুচরণের ভবিষ্যৎ। সাধুচরণ এদের ভবিষ্যৎ। ছোট কয়েদিরা সাধুচরণের অতীত, আর সাধুচরণ যে প্রৌঢ় সাধুচরণ, সে হচ্ছে এই ছোট কয়েদিদের ভবিষ্যৎ। গা শিউরে উঠবে দেখলে। আদো আদো কথা বলবার, স্কুলে ভর্তি হবার বয়স। মানুষ করতে পারলে যাদের কেউ হতো ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ লেখক, তারা বড় হচ্ছে পকেট কাটার জন্য, নিরীহ মানুষের গলা কাটার জন্য। অধিকাংশই অনাথ শিশু, শহরের ফুটপাতে মানুষ, পাঠশালায় নয়, গুন্ডাদের দলে এদের হাতেখড়ি। এদের মধ্যে একজনের নাম মুস্তাফা। তাহলে আমরা সাধুচরণের জীবনের কথা জানবো, আবার মুস্তাফার জীবনের কথাও জানবো। দুই অসম বয়সী মানুষের কথা এখানে আমরা জানবো, দুই অসম বয়সী কয়েদিদের জীবনের কথা। ছোট্ট ফুটফুটে ছেলে, বছর 10 বয়স, দুনিয়ায় কাউকে যেন কেয়ার করে না এমন ভঙ্গি নিয়ে চলাফেরা করে। ইন্টালির ওদিকে কোনো স্কুলে পড়তো, বাপ তার রাজমিস্ত্রির কাজ করত। হঠাৎ একদিন 3 তলা উঁচু বাঁশের ভাড়া থেকে পা পিছলে পড়ে মুস্তাফার বাপ মারা গেল। মাইনের অভাবে মুস্তাফার নাম কাটা গেল স্কুল থেকে। বিধবা মা, বড় সংসার, অনেকগুলো ছোট ছোট ভাই বোন। বস্তিতে থাকতো এক পকেট মারের সর্দার। টাকার লোভ দেখিয়ে সে দলের খাতায় মুস্তাফার নাম লিখিয়ে দিল। এরই মধ্যে মুস্তাফা বারচারেক পকেট মেরে জেলে এসেছে। স্কুলে যেতে ইচ্ছে করে না। জিজ্ঞেস করলে বলে, ইচ্ছে করলেই কি যাওয়া যায়? আরও একটি করুণ জীবনের কাহিনী আমরা এখানে দেখতে পাচ্ছি। জেলখানা একটা আলাদা জগৎ। চোর, ডাকাত, খুনি, গাঁট কাটা, এই নিয়ে উঁচু পাঁচিল তোলা এখানকার জীবন। আলো হওয়ার সঙ্গে আড়ি। আজব এখানকার ভাষা।
না বাংলা না হিন্দি, বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে একত্রিত হয়েছে, তাই একটা মিশ্র সংস্কৃতি, মিশ্র ভাষা এখানে ব্যবহৃত হচ্ছে, প্রচলিত হয়েছে। তেমনি ছিল এখানকার জীবনের। জানোয়ারের পালের মতো খোঁয়ারের মধ্যে ঠাসাঠাসি করে বাঁচা, সূর্যদেব পাটে বসতেই সঙ্গে সঙ্গে লকআপ, ঘরে ঢুকিয়ে তালাবন্ধ, রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে খোঁয়ার খুলবে, সার বেঁধে দাঁড়াতে হবে ফাইলে, গুনতি হবে, গুনতি মেলার 3 ঘন্টা পড়বে, সেলাম বাজাতে হবে জেলার জমাদারকে, পান থেকে চুন খসলেই পিঠে ডান্ডা কিংবা লোহার নাল মারা বুটের লাথি। এছাড়াও আছে কেস টেবিল। এই যে শাস্তির অনেক রকম ফের, এক একজনের বা এক এক ধরনের কয়েদিদের এক এক রকম শাস্তি, এটাও আমাদের করতে হবে। এছাড়াও আছে কেস টেবিল, কারো নামে নালিশ হলেই ডাক পড়বে কেস টেবিলে, কথায় কথায় ডিগ্রি বন্ধ, মার্কা কাটা, কম্বল ধোলায় কিংবা মার ভাত, কয়েদি দূরস্থ করবার হাজার ব্যবস্থা। এবার এগুলো হচ্ছে এক একটা শাস্তির নাম। ডিগ্রি বন্ধ কি? ছোট্ট ছোট্ট নির্জন কুঠুরিকে বলে ডিগ্রি, সেখানে বন্ধ করে রাখতো। চারিদিক বন্ধ, কারো মুখ দেখা যাবে না, বন্ধ দরজার নিচে সরু ফাঁক দিয়ে ছুঁড়ে দেবে ঠান্ডা খাবারের শানকি থালা, মাসের পর মাস এমনি করে থাকতে হবে, কিংবা পায়ে পরিয়ে দেবে ভারী লোহার বেড়ি। বছরে 3 মাস সাজা মাপ করার নিয়ম আছে, তাকে বলে মার্কা। কর্তাদের মন জোগাতে না পারলে মার্কা কাটা যাবে। কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি পেটা করার নাম কম্বল ধোলাই, তার মানে দেখে কোনো দাগ হবে না, অথচ মার খেতে হবে। জেলখানায় হামেশাই হয়। ভেতরে ঢুকে মনে হবে যেন মধ্যযুগের একটা প্রকাণ্ড কারখানা। জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে, শুধু জুতো সেলাই নয়, হাড়ি ম্যাথরের কাছ থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই। তাছাড়া আছে দাড়ি চাল্লি, ধোবি চাল্লি, ঘানিঘর, মিস্ত্রিঘর, ছাপাখানা, গোয়ালঘর, তরকারি বাগান, এমনি হরেক রকম ডিপার্ট, বিভিন্ন রকম কাজকর্মের বিভিন্ন রকম বিভাগ। কেনা গোলামের মতো কয়েদির দল বিনা মজুরিতে উদয়াস্ত এখানে খাটে। একটু ফাঁক পেলেই কয়েদিরা সিপাহীদের দিকে নলচে আড়াল করে বসে নেশা করতে। অন্য একদল বসে যায় 3 তাসে জুয়ো খেলতে। সবাই পারে না। যারা সর্দার গোছের হাতে পয়সা আছে, জেল তাদের মুঠোয়। দুনিয়া টাকার বশ, এ তারা জানে বলেই তারা জেলে এসেও দল পাকায়, অন্য দলের লোককে ভাঙচি দিয়ে দলে টানে। কিন্তু অবাক কাণ্ড, জেলখানায় পয়সা, আইনে তো নেই। আইনে নেই বলেই তো টাকা রাখবার মজার কল করেছে তারা। এই যে টাকা রাখবার যে একটা উপায় এবার আমরা পড়ব, সেটাও আমাদের তৈরি রাখতে হবে উত্তর হিসেবে। তাছাড়া চোরের রাজত্বে যেখানে সেখানে টাকা রাখলেই বা থাকবে কেন? তাই নিজের গলার মধ্যে বানিয়ে নিয়েছে টাকা রাখার থলি। সেই থলির মধ্যে টাকা রেখে দিব্যি তারা নিরাপদে খায়, দায়, ঘুমোয়। গলার মধ্যে থলি বানাতে কষ্ট আছে। ভারী একটা শিশির বল অনেক দিন কলার টাকরার কাছে রেখে দিতে হবে। যতই দিন যাবে ততই মাংস ছেঁদা হয়ে সেটা বসে যেতে থাকবে, ভেতরটা দগদগে ঘা হয়ে যাবে। অসম্ভব যন্ত্রণা, কাছাকাছি কেউ দাঁড়াতে পারবে না, এত দুর্গন্ধ। বছরখানেক কাঁচা অবস্থায় থাকবে ঘা। তারপর সেই শিশির বল তুলে নেওয়ার পর ঘা যখন শুকিয়ে গেল, তখন তৈরি হলো গলার থলি। তার মধ্যে অনায়াসে সোনা গিনি লুকিয়ে রাখো, কারো সাধ্য নেই টের পায়। এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে। এই ধরনের শ্রেণীর কয়েদিদের জীবনযাত্রা, তাদের শাস্তির মাপ। আবার আরেক ধরনের কয়েদি অভিজাত শ্রেণী, তাদের এই যে শাস্তির যে রকম ফের আলাদা ভাগ, সেটা করতে হবে। খাবার জিনিসে বিষ মিশিয়ে বিক্রি করেছে কেউ করেছে নোট জাল, কিংবা ব্যাংকের লাখ লাখ টাকা চুরি। দিব্যি ভদ্রলোক সেজে তারা বুক টান করে ঘুরে বেড়ায়। কর্তামহল তাদের আপনি আজ্ঞে করে, সাধারণ চোর ছেঁচড়ারা তাদের সমীহ করে চলে। বড়লোকের এবং বড় ঘরের ছেলেরা ট্রামে বাসে পকেট মারেনি, ব্যাংকের টাকা চুরি করে হাজার হাজার গরিব বিধবার সংসারকে এরা পথে বসিয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে ছুরি দেখিয়ে এরা কারো হাত থেকে টাকার থলি ছিনিয়ে নেয়নি। খাবার জিনিসে বিষ মিশিয়ে দোকানে দোকানে সেই বিষ হাজার হাজার মানুষের হাতে বিলি করেছে। ছোট লোক নয় এরা, স্কুল কলেজে পড়েছে, পেটেও টান পড়েনি কোনো দিন। এমন নরম মন যে রক্ত দেখলে মূর্ছা যায়। তাই হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও, শত সহস্র ছাপোষা সংসারকে পথের ফকির করে দিয়েও জেলে গিয়ে তারা সুখে আছে। কেননা তারা বড় ঘর, বনিদি বংশ, তারা সুয়োরানির ছেলে। এই যে সুয়োরানি এবং দুয়োরানি, যারা অভিজাত শ্রেণী তারা সুয়োরানি আর ছেলে, আর যারা অনভিজাত তাদেরকে দুয়োরানির ছেলে বলা হচ্ছে।
আর যারা পেটের জ্বালায় পথ চলতি লোকের পকেট মেরেছে কিংবা জমি হারিয়ে পাইক বরকন্দাজদের সঙ্গে লাঠালাঠি করেছে, তাদের জন্য অশান্ত নরকবাসের ব্যবস্থা। কেননা তারা গরিব সাধারণ মানুষ, দুয়োরানির ছেলে। জেলখানায় অসহ্য লাগে অপরাধীর তুলনায় শাস্তির এই হেরফের। এটা আমাদের ইম্পর্টেন্ট একটা লাইন। কিন্তু এদের কারোর জন্যেই তৈরি হয়নি বক্সাবন্দি শিবির। এ হচ্ছে এক বিশেষ জেলখানা। দুযুগ আগে ইংরেজ প্রথম তৈরি করেছিল এই জেল তার পুরনো কেল্লায়। ভুটানের কাছ থেকে লম্বা মেয়াদের ইজারা নেওয়া এই জায়গা। আরও ঘন জঙ্গল ছিল আগে, এখনও পাহাড়ের গায়ে শোনা যায় বাঘের ডাক। এখানকার মাটিতে ফনা তুলে বেড়ায় বিষধর সাপ। বায়ু দূষিত করা জঙ্গলের হাওয়া ডন কুস্তি করা জোয়ান শরীরকেও কাঁপিয়ে দেয়। ঝর্নার জলে ঠিক ঠিক করছে রোগের জীবাণু। কাছে পিঠে বাজার নেই, অগ্নিমূল্য সব জিনিস। বাড়াবাড়ি অসুখ হলে ওষুধ অভাবে, হাসপাতালের অভাবে অবধারিত মৃত্যু। তার মানে এহেন একটা নির্জন নির্বান্ধব স্থানে এই বক্সাবন্দি শিবির করা হয়েছিল। কিন্তু কাদের জন্য এবার আমরা দেখি। নিজের দেশকে যারা ভালোবেসে তারা আপন প্রিয়জনের বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে সেদিন দূর দেশান্তরে বনবাস দেবার ব্যবস্থা করেছিল ইংরেজ সরকার। আকাশের বুক চিরে দিয়েছিল তারা কাঁটাতারে। সেপাইদের হাতের লাঠির বদলে তুলে দিয়েছিল টোটা ভরা বন্দুক। আজ ইংরেজ নেই, তবু তার আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়। ভালোবাসা, দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি, আজও তাদের স্থান বক্সায়। আজও অনেকে এখানে আছেন। দুযুগ আগেও যারা এখানে ছিলেন আছেন বয়োবৃদ্ধ খাঁ সাহেব আর নীরদ চক্রবর্তী, আছেন ভগ্নস্বাস্থ্য শিবশঙ্কর মিত্র, যার জীবন বাংলার অর্ধ শতাব্দী ব্যাপী মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ ইতিহাস। সেই সতীশ পাকরাশিও এখানে। এরা সবাই স্বাধীনতা সংগ্রামী, এদেরকে এখানে এনে রাখা হয়েছে। আর আছে বাংলার শহর গ্রামের অগণিত মানুষের বিশ্বস্ত বহু প্রতিনিধি, যারা দুরন্ত অজয়ের উদ্বেলিত তীরে দাঁড়িয়ে বন্যার মুখে বাঁধ ভেঙেছে, যারা অন্ধকার খনির গর্ভে পৌঁছে দিয়েছে উজ্জ্বল সম্ভাবনার খবর, যারা নুয়ে পড়া ধানের শীষগুলো বর্ষার ফলকের মতো সাহসে টান করে দিয়েছে চিমনির ধুমায়িত মুখে, যারা তুলে দিয়েছে আগুনের ভাষা। ভুটানের গায়ের পাহাড়ে তারা বন্দী। তার মানে যারা কমিউনিস্ট আন্দোলনের নেতা তারাও আছে। বাংলার মানচিত্রে খুঁজে পেলেও সে দেশ বাংলা নয়, ইংরেজের ঘুঘু চড়ানো ভিটেই নির্বাসিত হয়ে আছে ভবিষ্যতের আশায় উন্মুখ আমার বাংলা। গল্পের এখানেই শেষ, কিন্তু আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন বেছেছি। এর বাইরেও প্রচুর প্রশ্ন হয়, সেগুলোও তোমাদের করতে হবে। আমি বলেছি সাধুচরণের জীবন, মুস্তাফার জীবন, জেলখানার বর্ণনা, জেলখানায় আসার যাত্রাপথের বর্ণনা সবই করতে হবে। এই যেমন এটা জেলখানার বর্ণনা, মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না। সামনে একটা কাঠের ফলকে লেখা সান্তাল বাড়ি, এটা সেই যাত্রাপথের বর্ণনা। এ হচ্ছে এক বিশেষ জেলখানা। কাদের জন্য এই বিশেষ জেলখানার বর্ণনা সেটা করতে হবে। এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ। সাধুচরণের জীবন কাদের বলা হয়েছে সাধুচরণের অতীত? সেই ছোট ছোট ছেলে মেয়ে, মানে নাবালক যে সমস্ত কয়েদি তাদের। আর এরা ভবিষ্যতে সাধুচরণের মতো হবে, তাই বলা হয়েছে। জেলখানায় অপরাধের তুলনায় শাস্তির রকম ফের, জেলখানায় অসহ্য লাগে অপরাধের তুলনায় শাস্তির এই রকম ফের, এটাও আমাদের করতে হবে। দু ধরনের, মানে একটা অনভিজাত শ্রেণী আর একটি অভিজাত শ্রেণীর কয়েদিদের মধ্যে যে শাস্তির হেরফের। কিন্তু এদের কারোর জন্য তৈরি হয়নি বক্সাবন্দি শিবির। বক্সাবন্দি শিবিরের বর্ণনাও করতে হবে এবং কাদের জন্য এটা আসলে তৈরি হয়েছিল। সেই ভুটান পাহাড়ে রাজার কাছ থেকে কেল্লা ইজারা নিয়ে ইংরেজরা করেছিল স্বাধীনতা সংগ্রামীদের বন্দি রাখার জন্য, কিন্তু পরবর্তীকালে স্বাধীনতা লাভের পরেও সেই ব্যবস্থাই বহাল আছে। এই যেমন শেষ লাইনটি, আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থাই বহাল আছে বক্সায়, এই একই বিষয় নিয়ে লিখতে হবে। দেশকে ভালোবাসা ছাড়া আর কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণিত হয়নি। তাই দেশকে ভালোবাসেছে যারা বিদ্রোহ করেছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইংরেজরা, তাদেরকে, সেই স্বাধীনতা সংগ্রামীদের এবং পরবর্তীকালে বিভিন্ন কমিউনিস্ট আন্দোলনের নেতাদেরকেও সেখানে বন্দি করে রাখা হয়েছে। মোটামুটি আমরা মেঘের গায়ে জেলখানা এই গল্পটির এখানেই শেষ করলাম। এর আগে শেষ যে গল্প হাত বাড়াও, এটা আমরা আগেই আলোচনা করেছি। তাই আমার বাংলা এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের আলোচনা আজকে এখানেই শেষ হলো।